আজ বঙ্গভবনে উঠছেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতির কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়। সকাল 10টা 50 মিন্টু রোডের সরকারি বাসভবন থেকে বঙ্গভবনের উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। এরপর সেখানে রাষ্ট্রপতিকে দেয়া গার্ড অব অনার দেবে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট। আনুষ্ঠানিকতা শেষে বঙ্গভবনে নিজ কার্যালয়ে যাবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার জাতীয় সংসদের রাষ্ট্রপতি নির্বাচনে 255 ভোট পেয়ে বিজয়ী হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর শুক্রবার সন্ধ্যায় দেশের 23তম রাষ্ট্রপতি হিসাবে শপথ নেন তিনি। রংপুর নগরীর কামাল কাচনা মাছোয়াপাড়া এলাকায় একটি তালাবদ্ধ বাড়ি থেকে অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক, তার স্ত্রী, মেয়ে ও ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাতে এলাকাবাসীর কাছে খবর পেয়ে বাড়ির তালা ভেঙে 4 জনের মৃতদেহ উদ্ধার করা হয়। রংপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল কাদের জানান, বেশ কিছুদিন ধরে বাড়িটি বাইরে থেকে তালাবদ্ধ ছিল। পরিবারের সদস্যদের কোনো সাড়া শব্দ না পেয়ে এবং বাড়ির ভেতর থেকে দুর্গন্ধ বের হওয়ায় লোকজনের সন্দেহ হয়। পরে পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে গিয়ে তালা ভেঙে ঘরের ভেতর থেকে 4 জনের মৃতদেহ উদ্ধার করা হয়। মৃত গণপতি চক্রবর্তী জুয়েল গত বছরের ডিসেম্বরে শিক্ষকতা ছেড়ে অবসর নেন। এরপর তিনি রংপুর সমবায় মার্কেটে একটি হোমিওপ্যাথি চেম্বারে চিকিৎসা সেবা দিতেন। ঘটনা তদন্ত করছে পুলিশ। ছাদের উপরে একজন পুরুষ মানুষের ডেড বডি পেয়েছি, মানে ডিকম্পোজ হয়ে গেছে 3-4 দিন আগের লাশ হবে সম্ভবত। এটা পরীক্ষা নিরীক্ষা করে বলা যাবে কতদিন আগের, তবে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে ডিকম্পোজিশন দেখে মনে হয় 3-4 দিন আগের। সেখানে যাবার আগে চিলে কোঠায় সেখানে মা এবং মেয়ের দেহ পড়ে আছে, সেটাও ডিকম্পোজ। এবং একটা শোবার ঘরে দেখলাম ওনার ছেলের লাশটা একদম দেওয়াল এবং খাটের সঙ্গে লাগানো অবস্থায় একদম ভিতরে ফেলে দেওয়া। পুলিশ তারপর উপরে আস্তে আস্তে উঠে ছাদের দিকে যখন যায় তখন যায় দেখে তখন লাশ দেখতে পায়। তো এই চারটা জীবন, চারটা মানুষকে যে মারলো, আমরা সরকারের কাছে তার ন্যায় বিচার চাই। আমাদের এতটুকুই চাওয়া যে আমরা ন্যায় বিচার চাই। দর্শক, রংপুরে 4 জনের মৃতদেহ উদ্ধারের ঘটনার বিষয়ে আরও তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহ বাইজিদ আহমেদ। বাইজিদ, এই ঘটনার সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? সেখানকার সাধারণ মানুষ এবং পুলিশ কি বলছে? এই ঘটনা ইতিমধ্যে কিন্তু নগর জুড়ে চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়েছে এবং জেলা স্কুলের সামনে বেলা 11টায় মানববন্ধন ডেকেছে জেলা স্কুলের শিক্ষার্থী ফোরাম। পাশাপাশি কারমাইকেল কলেজ, সেখানেও মানববন্ধন ডাকা হয়েছে 12টায়। তবে একটি বিষয় নিয়ে আপনাকে জানিয়ে রাখি, এই যে প্রধান ফটকের পাশেই কিন্তু দুই পাশে দুটি দোকান রয়েছে, মুদি দোকান, এবং ঠিক তার অপোজিটে কিন্তু মন্দির রয়েছে। একেবারে ঘনবসতিপূর্ণ এলাকা, যেখানে বাসার ছাদ থেকে বা বাসা থেকে একটা চিল্লান দিলে 100 পরিবার শোনবার কথা, সেই জায়গায় এই হত্যাকাণ্ড। এই ঘটনাটাই ভাবিয়ে তুলেছে রংপুরের মানুষকে। এর আগে 4টি হত্যাকাণ্ড এবং এই গুরুত্বপূর্ণ সময়ে এর আগে কিন্তু এই মানুষ দেখেনি রংপুরের মানুষ, এবং তারা বলছে যে অস্থিতিশীল পরিবেশ তৈরি করবার জন্য এই ঘটনা ঘটেছে। এবং পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ উদ্যোগ নেওয়া হয়েছে। গতকালকে রাতে 3 জনকে আটক করা হয়েছে, 3 জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এবং এমনই একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে বাড়িতে কিন্তু কোনো জিনিস খোয়া গেছে এরকম তথ্য এখনো পর্যন্ত আমরা পাইনি। তার মানে ঘটনাটি একেবারেই পূর্ব পরিকল্পিত, এবং যে স্ত্রী এবং তার দুটো সন্তান, সেই 4 জনকে কিন্তু 4 জায়গায় তাদেরকে হত্যা করেছেন। এবং সেই হত্যাকাণ্ডের ধরন একেবারে নৃশংস। রংপুরের গোয়েন্দা পুলিশ বলছে যে এরকম নৃশংস হত্যাকাণ্ড অবশ্যই একটি উদ্দেশ্য নিয়েই ঘটানো হয়েছে। নিছক কোনো ছোট। শাহ বাইজিদ আহমেদ, আপনি আছেন, খবর রাখতে থাকুন, আমাদের সঙ্গে থাকবে নিশ্চয়ই। এই বিষয়ে পরবর্তী সংবাদ সংযোগে আরও জানবো। দর্শক, রংপুরের তালাবদ্ধ বাড়ি থেকে একই পরিবারে 4 জনের মরদেহ উদ্ধার। এটি হত্যা নাকি আত্মহত্যা তা খতিয়ে দেখছে পুলিশ। এসব বিষয়ে খবরাখবর নিয়ে আমাদের সহকর্মী শাহ বাইজিদ আহমেদ
যুক্ত ছিলেন। নারায়ণগঞ্জের রূপগঞ্জে গ্যাস সংকটে সব ফিলিং স্টেশন বন্ধ, এতে চরম ভোগান্তিতে পড়েছেন সিএনজি চালিত বিভিন্ন যানবাহন চালক ও যাত্রীরা। সেখানকার খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রিয়াজ হোসেন। রিয়াজ, কবে নাগাদ সংকট কাটতে পারে? সংকট নিয়ে জ্বালানি অধিদপ্তর সংশ্লিষ্টরা কি বলছেন? আগের সংবাদে আপনাকে জানিয়েছেন যে গ্যাস সংকটের যে সমাধানটা আসলে কবে নাগাদ শেষ হবে সেটা কিন্তু এখনো স্থানীয় যারা সিএনজি ফিলিং স্টেশন এবং যারা শিল্প কারখানা মালিক তারা কিন্তু একেবারে বলতে পারছে না, কারণ তারা কয়েক দফা কর্তৃপক্ষের সাথে কথা বলে তারা কিন্তু সঠিক সুরা তাদের দিচ্ছে না। সে কারণে কিন্তু বিভিন্ন বিশেষ করে রূপগঞ্জের সাতশোটা শিল্প কারখানার মধ্যে 200 শতাধিক শিল্প কারখানা কিন্তু গ্যাসের উপর নির্ভরশীল। সেই শিল্প কারখানা কিন্তু উৎপাদনটা একেবারে ব্যাহত হচ্ছে। তারা আমাদেরকে জানিয়েছেন যে গ্যাসের যে পেশার যে পূর্ণ পেশায় যে থাকার কথা সেখানে কিন্তু তারা আজকে এক পেয়েছে যে পাচ্ছে, যে কারণে কিন্তু তারা এই মেশিনারি সামগ্রী গ্যাস দিয়ে চালাতে হয় সেটা কিন্তু তারা পারছে না। সে কারণে তারা কিন্তু অনেকটাই বেকারগ্রস্ত হয়েছে। বেশি আমরা কারখানার শ্রমিকরাও শুনতে পেরেছি যে শ্রমিকরাও কিন্তু তারা বেকার সময় অলস সময় পার করতেছে। তবে আরেকটা বিষয় হচ্ছে শিল্পকার পাশাপাশি কিন্তু সিএনজি ফিলিং স্টেশনগুলোর অবস্থা কিন্তু একেবারেই বেহাল। সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন যানবাহন চালকরা কিন্তু দীর্ঘ সারি নিয়ে দাঁড়িয়ে আছে গ্যাস গাড়িতে নেওয়ার জন্য। তারা আমাদেরকে জানিয়েছে গ্যাসের প্রেশার কম থাকার কারণে যেসব গাড়িতে 400 টাকা গ্যাস নেওয়ার কথা সেই সব গাড়িতে 30 থেকে 40 টাকা, আর যেসব গাড়িতে 800 টাকা সেসব জায়গা গাড়িতে হয়ে গেছে 100 টাকা। আবার বড় বড় যে যাত্রীবাহী যানবাহন বাস রয়েছে সে গাড়িতে আমরা যে কথা বলে জানতে পেরেছি 400 থেকে 500 টাকার বেশি কিন্তু গ্যাস তারা নিতে পারছে না। আর তারা বলছে যে এইভাবে যদি গ্যাস সংকট থাকে তারা কিন্তু যানবাহন চলাচল এবং পরিচালনা করে তাদের একটা সমস্যার সৃষ্টি হবে। তারা কিন্তু আমাদেরকে বরাবর জানাচ্ছে সরকার যেন দ্রুত এই সমস্যার সমাধান করে। বিশেষ করে এই সমস্যার সমাধান না হলে কিন্তু যারা যানবাহন চালক এবং শিল্প কারখানার যে শ্রমিকগুলো তারা কিন্তু একেবারে বেকার হয়ে যাবে। তারা সরকারের কাছে সুদৃষ্টি কামনা করে দ্রুত যেন গ্যাস সমস্যা সমাধান করা হয়। মুন্নি, রূপগঞ্জ থেকে ছিল রিয়াজ হোসেন, অসংখ্য ধন্যবাদ। খবর রাখতে থাকুন, সঙ্গেই থাকবেন। দর্শক, নারায়ণগঞ্জের রূপগঞ্জ গ্যাস সংকটে সব ফিলিং স্টেশন বন্ধ হয়ে গেছে। এই বিষয়ে সবশেষ খবর নিয়ে রিয়াজ হোসেন যুক্ত ছিলেন। নিম্নচাপের কারণে ঝালকাঠি, সুগন্ধা ও বিষখালী নদীতে শুরু হয়েছে ভাঙন। এরই মধ্যে নদীতে মিশে গেছে সদর ও নলছিটি উপজেলার বহু বসতঘর, ফসলি জমি, রাস্তা, শিক্ষা প্রতিষ্ঠান ও দোকান। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন নদী তীরের বাসিন্দারা। পানি উন্নয়ন বোর্ড বলছে নদী ভাঙন রোধে অগ্রাধিকার ভিত্তিতে কাজ চলছে। তরুণ সরকারি তথ্য ও ছবিতে প্রতিবেদন। পানি কমার সাথে সাথে 15 দিন ধরে ভাঙন চলছে সুগন্ধা ও বিষখালী নদীতে। এরই মধ্যে নলছিটির মগর, বহরমপুর ও রাজাপুরের বাদুরতলা এলাকার বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান নদীতে মিশে গেছে। নতুন করে ভাঙনের মুখে পড়েছে ঝালকাঠি সদর, নলছিটি উপজেলার বেশ কিছু গ্রামের ফসলি জমি, বসতঘর সহ বিভিন্ন প্রতিষ্ঠান। ভাঙন তীব্র হওয়ায় এলাকার মানুষের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক। নদীর ভাঙনে আমাদের ঘর বাড়ি, জায়গা জমি যা আসলে রাস্তাঘাট, আমাদের চলাফেরায় সব বিষয়ে সমস্যা দেখা দিচ্ছে। পড়ালেখা করবে কেমনে? এই নদী ভাঙে দেখেন কত দূর পর্যন্ত ঢুকে গেছে, আর অল্প একটু বাকি আছে, গেলেই মাদ্রাসাটা ভেঙে যাবে। এখনো যে বাড়ি আছে সে বাড়িও থাকার মতো না। আমরা যে ছেলে মেয়ে নিয়ে যে থাকবো এমন কোনো আমাকে পজিশন নাই। পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে নিম্নচাপের কারণে নদীর পানি বেড়ে ভাঙন শুরু হয়েছে। এখন জিও ব্যাগ ফেলে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। এই প্রকল্পের আওতায় আমরা 15 কিলোমিটার নদীতে সংরক্ষণ কাজ বাস্তবায়ন করছি। এখানে আমরা ব্লক এবং জিও ব্যাগ দ্বারা কাজ বাস্তবায়ন করছি। এখানে 8টি স্থানে কাজ বাস্তবায়ন হলে এই 8টি স্থানে আমাদের যে ভাঙন কবলিত স্থানগুলো আছে এগুলো ভাঙন কবল থেকে রক্ষা পাবে। ভাঙনের হাত থেকে রক্ষা পেতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের। বনশ্রী হালদার, 71। চলার অযোগ্য হয়ে গেছে জামালপুরের সরিষাবাড়ি এলাকার রৌহা চুনিয়া পটল এলাকার সাঁকোটি। ঝুঁকিপূর্ণ অবস্থায় সেই সাঁকো দিয়েই পারাপার চলছে 10 গ্রামের প্রায় 30,000 মানুষের। তারা জানান এখানে প্রতিনিয়ত দুর্ঘটনা হচ্ছে। সরিষাবাড়ি থেকে মমিনুল ইসলাম কিসমতের তথ্য ছবিতে প্রতিবেদন। জামালপুরের সরিষাবাড়ি উপজেলার চুনিয়াপটল এলাকার এই নরবরে কাঠের সাঁকো দিয়েই ঝিনাই নদী পার হয় চুনিয়াপটল, রৌহা, নান্দিনা, সিঙ্গুয়া, লোটাবর, হাটবাড়ি, সিধুলি সহ 10 গ্রামের মানুষ। এই কাঠের সাঁকো পার হতে গিয়ে বেশি বিপদে পড়েন বৃদ্ধ, শিশু ও মুমূর্ষু রোগী। এ দিয়ে প্রতিদিন স্কুলে যায় শিশুরা।
বর্ষা মৌসুমে সাঁকোটি ডুবে যায়, নৌকায় হয় তখন একমাত্র সম্বল। কত সরকার আইলো, কত সরকার গেল, কিন্তু ব্রিজটা আনা হইলো না। এই ব্রিজটা যদি ভেঙে যায় তাহলে আমাদের স্কুলে যাওয়া বন্ধ হয়ে যাবে, আমাদের পড়াশোনা বন্ধ হয়ে যাবে। প্রতিনিয়ত যা আশা করি, আমাদের আসতে অনেক কষ্ট হয়। ব্রিজটা ঠিক করলে অনেক ভালো হতো। ব্রিজের সমস্যার জন্য এই বাজারে ঠিক মতো নিতে পারতাছি না, ঠিক মতো ন্যায্য দামে বেচতে পারতাছি না। সবাই খালি গুলো দিমু কেউই আঙ্গুরে ব্রিজ কেউ করে দিতেছে। অসুস্থ হইলে নিতে পারি না, নৌকা আসিল আগে, তাও সমস্যা হয়েছে, ব্রিজ ভেঙে গেছে, আমরা তো যাইতে পারি না। প্রায় ভেঙে যায়, এটা মেরামত করতে হয়, মেরামত করার পর 1-2 দিন টিকে না, ভেঙে যায়। উপজেলা প্রকৌশলী জানান, ব্রিজ নির্মাণের একটি প্রস্তাব তৈরি করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। বরাদ্দ পেলে দ্রুত কাজ শুরু হবে। যমুনা শাখা নদীর পর আমাদের এখানে একটি গ্যাপ রয়েছে, এখানে আমাদের একটি ব্রিজ নির্মাণ অত্যন্ত প্রয়োজন। তো ইতিমধ্যে ব্রিজের বিষয়ে আমরা প্রস্তাবনা প্রেরণ করেছি, বরাদ্দ পেলে দ্রুত টেন্ডারের মাধ্যমে কাজটি বাস্তবায়ন করা হবে। 3 বছর আগে গ্রামবাসী নিজেদের উদ্যোগে প্রায় 200 মিটার দীর্ঘ এই কাঠের সাঁকো তৈরি করেন। হাসান আহমেদ, ৭১। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১ ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল। থাকুন ৭১ সাথে।